তো তোমরা আশা করি সবাই ভালো আছো। আর তোমরা একটা চ্যালেঞ্জের মধ্যে রয়েছো পরীক্ষার জন্য। চাকরি চাকরির বিষয়টি এই যে কিছুদিন আগে প্রাইমারি পরীক্ষা হয়েছে, তাই না? জি স্যার। ওদের সম্পর্কে কিছু দেখেছো? কিরকম স্যার, কি ব্যাপার? টেলিভিশনে টেলিভিশনে খবর, আহ, যেগুলো ইউটিউবে এসছে, ওদের কি দাঁড়িয়েছে, কেউ কি স্যার ওটা দেখেছো? সম্ভবত হচ্ছে যে দুর্নীতির অভিযোগ উঠছে স্যার, এটার জন্য হচ্ছে আপাতত নিয়োগটা মনে হয় স্থগিত করা হয়েছে। আর এটা নিয়ে আবার রিভিউ করা হবে, তারপরে নিয়োগ মানে দেওয়া হবে। রেজাল্ট হয়ে গেছে, যে রেজাল্ট আহ, 1-1.5 বছরে হইতে পারার কথা না। এত ছেলে মেয়ে পরীক্ষা দিছে, তাদের রিটেনের খাতা দেখা সবকিছু মিলিয়ে। তো যাই হোক, এটা আমাদের আহ পুনরায় যারা পাশ করেছে তারা নিয়োগ চাচ্ছে, যারা পাশ করেনি তারা পরীক্ষা চাচ্ছে। একটা ছেলে মেয়েদের ভিতরে হতাশা কাজ করে যখন দেখে যে আমি বছর জুড়ে পড়ালেখা করছি, আর একজন পরীক্ষার আগের দিন রাতে সারা রাত তাকে একটা জেলখানার মতো একটা রুমে রেখে যে কয় সেট প্রশ্ন, সেই কয় সেট প্রশ্ন তাকে পড়ে শোনানো হলো। ও সরাসরি বললো যে তারপরে আমি পরীক্ষার হয়ে গেলাম, 166টা আমি কারেক্ট হয়ে গেছে। সে পাস করবে, এটা তো কোনো কথা না। 1 বছর 1.5 বছর পরে তুমি ফেল করবে, আর একজন এক রাতে 5 লাখ টাকার বিনিময়ে, 10 লাখ টাকার বিনিময়ে সে পাস করবে। সমাজে যখন এরকম চলে, রাষ্ট্রীয় ব্যবস্থায়, রাষ্ট্রের মধ্যে, তখন ভবিষ্যৎ সম্পর্কে মানুষের ভাবনাটা খুব নেতিবাচক হয়ে যায়। তখন প্রতিটা মানুষের ভিতরে একটা হতাশা আসে। কারণ একটা জেনারেশন, তোমরা যে জেনারেশন, তোমরা কি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কথাটা শুনেছো? জি স্যার। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, বাংলাদেশে এখন 67% মানুষ হলো 15 থেকে 64 বছর বয়সী। ইউএনডিপির মতে একটা দেশে যখন তার মোট জনসংখ্যার 50% এবং প্লাস 15 থেকে 64 বছর বয়সী হয়, তখন সেই দেশটাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলে। আমরা এটাকে বাংলায় করেছি জনসংখ্যার স্বর্ণালী যুগ, বা জনসংখ্যার বোনাস কাল, বা শ্রম শক্তির কাল। অর্থাৎ ইউএনডিপি ধরে নেয় 15 বছর থেকে 64 বছর পর্যন্ত মানুষ কর্মক্ষম, এটা ধরে নেয়। কম বেশি এদিক হবে সেদিক হবে, সব 15 বছর ছেলে মেয়েরা পড়ালেখা করে, তারা কর্ম করে না। আবার সব 64 বছর পরেও 75 বছর বয়সে একটা মানুষ পূর্ণদমে কাজ করছেন। এটা হুবহু এক মাত্র হবে না, একটা সংখ্যাই হবে না। তো বাংলাদেশ 2012 সাল থেকে এই ডেমোগ্রাফিক উইন্ডো, সরি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এই পর্যায়ে উন্নীত হয়েছে। যেমন এই যে সিফাত বলছিল তাদের ডেমোগ্রাফিক উইন্টার নিয়ে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর প্রবলেম সলভিং এসেছিল। আমাদের দেশে আগামী 2050 সালের পর থেকে জনসংখ্যা না কমা না বাড়া থাকবে। অর্থাৎ জন্ম মৃত্যুর হার প্রায় সমান থাকবে। 2075 সালের পর থেকে বৃদ্ধির হার বেড়ে যাবে, জনসংখ্যার হার মানে মৃত্যু হার কমে যাবে। এখনই আমাদের দেশে ছেলে মেয়েরা বিয়ে করে
প্রথমত একটু বয়স হলে, দ্বিতীয়ত বিয়ের পর বাচ্চা সহসা নেয় না, আবার নিলেও দেখা যায় যে যারা বিশেষ করে শিক্ষিত ছেলে মেয়ে পড়ালেখা করেছে, সরকারি চাকরি করছে, তারা বড়জোর একটা বাচ্চা নেয়। এটার আরেকটা ডেফিনেশন আছে, সেটাকে বলে ডেমোগ্রাফিক উইন্ডো। ডেমোগ্রাফিক উইন্ডো, এই ডেমোগ্রাফিক উইন্ডোটা হলো নির্ভরশীল মানুষের সংখ্যা কমা, আর ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হলো কর্মক্ষম মানুষের হার বাড়া, আর ডেমোগ্রাফিক উইন্টার হলো জনসংখ্যা কমে আসা, এবং এটা একটা বিপজ্জনক। এই সময়টায় ডিউরিং ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যদি সেই দেশটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে না পারে, তাহলে ওই জনসংখ্যার স্বর্ণালী যুগ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড উইল বি ডেমোগ্রাফিক ডিজাস্টার, অর্থাৎ জনসংখ্যা বিপর্যয় হবে। তোমরা একসময় শুনেছো, তোমাদের বাবাদের মাদের কাছে জিজ্ঞেস করবে যে তোমরা যখন পড়ালেখা করেছো বাবা মা, তখন কি তোমরা এরকম একটা রচনা পড়েছিলা, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় সমস্যা কি? এটা জিজ্ঞেস করলে কি বলবে তোমার বাবা মা? জনসংখ্যা বলবে স্যার। বলো না। জনসংখ্যার সমস্যা স্যার। জনসংখ্যা সমস্যা বলবে। আমরা পড়েছি জনসংখ্যার সমস্যা। এটা 90s এবং এই দশকের প্রথম দশকেও আমরা কিছুটা পড়েছি। কারণ আমরা সুপ্রাচীন কাল থেকে এই ভূখণ্ডে আমাদের ফসল উৎপাদনের জন্য খুবই উর্বর, কারণ আমরা একেবারে ভাটির দেশ। উজান থেকে বর্ষাকালে প্রচুর পলি আসে, এই পলিতে ফসল ভালো ফলায়, সে ফসল ভালো হয়। তো যে মানুষজন আছে ধান দিয়ে চাষ করে আসে, খাচ্ছে দাচ্ছে, কোনো অসুবিধা নেই, বিয়ে করছে, প্রতি বছর বাচ্চা হচ্ছে, কোনো অসুবিধা নেই। এক হলো খাবার আছে, দুই হলো তখনও পরিবার পরিকল্পনা নেই। এর আগে তোমরা ম্যালথাস বাদের নাম কেউ শুনেছো? ম্যালথাস বাদের শুনেছো? ম্যালথাস বাদ? জি স্যার। ম্যালথাস ম্যালথাস বাদটা কি? ওরা বই আছে, ওরা ম্যালথাসের উপর একটা বই, এই আমি জনসংখ্যার উপরে উনি একটা বই লিখেছেন 1797 সালে। জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে স্যার, আর খাদ্য বাড়ে, জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে, আর খাদ্য বাড়ে হলো খাদ্যশস্য বাড়ে গাণিতিক হারে। জি স্যার, এটার অর্থ হচ্ছে ডাবল ডাবল 1 2 4 8 12 8 16 32 আর 1 2 3 4 5 6 7 8 এরকম। অর্থাৎ খাদ্যশস্য বাড়তেছে যে হারে, জনসংখ্যা তার চেয়ে বাড়ছে ব্যাপক হারে। এইটার জন্য অনেক কথা হয়েছে, অনেক কাজ হয়েছে। তো এখন আমরা বাংলাদেশে সেই জায়গায় এসে দাঁড়িয়েছি। এখন তোমরাদের কথা বলতে গিয়ে কথাগুলো বলতে হলো, তোমরা যে জেনারেশন, সেই জেনারেশনটা হচ্ছে আজ থেকে 20 বছর পর, 30 বছর পর তোমরা যে বয়সে মানুষ, ছেলে মেয়েরা, তারা দেশকে নেতৃত্ব দেবে, তারা দেশের রাজনীতি চালাবে, তারা দেশের প্রশাসনের বড় বড় স্তরে থাকবে, তারা মানুষের কল্যাণে কাজ করবে। করবে কি করবে না সেটা পরে কথা, আমার তো একাডেমিক কথা আমাকে বলতে হবে। তো বিষয়টা হলো, সেই জেনারেশনটা যদি হতাশার মধ্যে নিমজ্জিত হয়ে যায়, তাহলে সেই জেনারেশনটা কি আগামী বাংলাদেশ বিনির্মাণে, আমি ভুল বলবো এই কথাটা, বাংলাদেশকে সাস্টেনেবল করার জন্য কি ভূমিকা রাখতে পারবে? আমি আবার বলছি, বিনির্মাণ কথাটা ভুলা যাও, বিনির্মাণ কথাটা ভুলা যাও। আমি কি ভুলতে বলছি? বিনির্মাণ। কি মনে করতে বলছি? সাস্টেনেবল। বলো কি 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 বলতে বলছি?
টেকসই, সাস্টেনেবল, বলো। টেকসই বা সাস্টেনেবল। টেকসই মানে কি? মজবুত। আচ্ছা দেখো, মজবুত। টেকসই মানেটা হচ্ছে আমাদের, আমরা স্বাধীন হয়েছি কত সালে? 1971 স্যার। 1971 সালে। জি স্যার। সেই 71 সালে আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল প্রায় 3%। এটাকে বলা জি হয় বিপজ্জনক জনসংখ্যা বৃদ্ধির হার, আর্লি এক্সপান্ডিং স্টেজ। এটাকে বলা হয় ভয়ঙ্কর জনসংখ্যা বৃদ্ধির হার। ঠিক এই ওকে। কারণে তোমরা একটা কথা শুনে থাকো, বটমলেস বাস্কেট বলা হতো বাংলাদেশকে, এর কথা শোনো নাই? জি স্যার। বুঝছো? এখন কি তোমরা শোনো? না স্যার। যাতে ভবিষ্যতে শুনতে না হয়, সেটা হচ্ছে সাস্টেনেবল। কিন্তু তোমার কি মনে হয়, তোমার কি মনে হয় যে আমরা 71-এ যখন স্বাধীনতা মুক্তিযুদ্ধ হয়েছে, জাতি মুক্তিযুদ্ধ করেছে, তখন আমাদের 4 মিলিয়ন টন খাদ্য ঘাটতি ছিল। আজকে আমাদের খাদ্য উদ্বৃত্ত, আজকে আমাদের খাদ্য ঘাটতি নেই, কিন্তু উদ্বৃত্তটা কখন যে আবার খাদ্যে ঘাটতি পরিণত হয়ে যাবে কিনা সেটা কিন্তু বুঝতে পারতেছো? আমরা যদি খাদ্যে ঘাটতি হবে না সেটাকে যদি টিকিয়ে রাখতে না পারি, তাহলে কি সাস্টেনেবল হলো? না স্যার। না স্যার। আমরা বাংলাদেশ 71-এ স্বাধীন হয়েছে, তখন আমাদের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 1901 সাল থেকে শুরু করে 71 পর্যন্ত হয়েছিল মাত্র 650 মেগাওয়াট। এর ভিতরে 71-এ পাকিস্তানি সেনাবাহিনীরা আমাদের হরিপুর সহ 2-3টা বিদ্যুৎ কেন্দ্র, উৎপাদন কেন্দ্র ধ্বংস করে দিয়েছিল। বঙ্গবন্ধু 1972 সালে দেশ শাসন শুরু করেছে মাত্র 300 মেগাওয়াট বিদ্যুৎ নিয়ে। আজকে সেই বিদ্যুৎ উৎপাদন গত 2024 সালের পর, আগস্টের পর ইউনূস সাহেব বন্ধ ছাড়া অনেক ইন্ডাস্ট্রি বন্ধ করেছেন, অনেক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। একটা একটা করে নাম বলতে না আমার সারা রাত লেগে যাবে, আমি লাগাতে পারছি না। তাহলে যা দাঁড়ালো, বিদ্যুৎ উৎপাদন আমাদের প্রয়োজনের তুলনায় অনেক বেশি সক্ষমতা অর্জন করেছি। সেই অর্জনটাকে আজকে কি আমরা ধরে রাখতে পারছি? না স্যার। দেখো তো, তোমরা কিছুদিন আগে, এই ইউনূস সাহেবের আগে সুদীর্ঘ সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের মধ্যে আমরা ছিলাম কিনা? জি স্যার। জি স্যার। এখন কেন আমার বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না? এখন কেন আমার প্রতিদিন 4000, 5000, 6000 বিদ্যুৎ ঘাটতি হচ্ছে? এর কারণ কি শুধুই মধ্যপ্রাচ্য যুদ্ধ? এর কারণ না শুধু স্যার। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণ অনেক আছে, আমি তোদের ব্যাখ্যা করব। সবচেয়ে বড় কথা হলো, একটা নৌকা চালাতে হলে যিনি নৌকার হালটা ধরেন তাকে যে মানসিকতা সম্পন্ন হতে হয়, যে শক্তিশালী মানসিকতা হতে হয়, তা আমাদের 2024 সালের পর ক্ষমতা দখলকারীরা সেই মানসিকতা বা সেই দম তাদের ছিল না। এখন যারা ক্ষমতা এসছে তাদের সেই দম নেই, দম মানে শক্তি নেই। কেন? তারা কি কারণে? আমি দেখলাম যে যিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, কে সে কি বিএনপি করে? সে কি বিএনপি করে? স্যার রাজনৈতিক লোক না স্যার। রাজনৈতিক আমি জিজ্ঞেস করছি বিএনপি করে কিনা। না স্যার, বিএনপির সদস্য না। টেকনোক্রেট মিনিস্টার একটা সরকার নিতেই পারে। আমাদের সংবিধান আছে 10% টেকনোক্রেট মিনিস্টার নেওয়া যায়। টেকনোক্রেট মিনিস্টার নেওয়া হয় তখনই যখন ওই ব্যক্তিটা ওই বিষয়ের উপরে বিশেষ অভিজ্ঞ। উনি 2001 সালে, আমি ওই কারণটা বলবো না, ব্যাখ্যা যদি তোমরা জেনে থাকা ভালো,
বাংলাদেশ থেকে পালিয়ে উনি বিসিএস পাস করে চাকরি করতেন এই শাহবাগে, এখানে তখন উনি ট্রেনিং বা এখানে থাকতেন। 1 সালে উনি পালিয়ে আমেরিকায় চলে যান। আমেরিকায় যে উনি কি করেছেন আমরা কেউ জানি কি? না স্যার। আমেরিকায় যে কি আমেরিকা কোন নিরাপত্তা ইউনিভার্সিটিতে, সিকিউরিটি ইউনিভার্সিটিতে প্রফেসর ছিলেন? না, অথবা আমি জানি না। না, ইউনূস সাহেব তাকে এনে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কেন করলেন? একটা দেশে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়ার জন্য তার যে যোগ্যতা লাগে, সারা বিশ্বের সিকিউরিটি বিষয়ে জানাশোনা, ভূ রাজনীতির টোটাল বিশ্বের আনাচে কোনাচে ভূ রাজনীতি সম্পর্কে যে পুঙ্খানুপুঙ্খ জানতে হয়, উনি কি এই ধরনের কোনো প্র্যাকটিসে ছিলেন? না স্যার। তাহলে তাদেরকে পররাষ্ট্র বাড়ানো হলো কিভাবে? পররাষ্ট্র নীতি বোঝেন কে? সেই বোঝে যে প্রথমত এই বিষয় নিরাপত্তা বিষয়। এখন নিরাপত্তা বিষয় আমি যখন দেখছি, তোমরা কি দেখেছো গত কয়েকদিন আগে রাশিয়ার সাথে ভারতের একটা সামরিক চুক্তি হয়েছে? এই 4 দিন আগে কেউ কি দেখেছো? না স্যার। একজন বলো বা না বলো। না স্যার, দেখা হয়নি। আচ্ছা, দেখা হয়নি। একটু চক্ষু মেলিয়া থাকিও, দেখিবে। জি একটু স্যার। চোখটা খোলা রাখো, মনটা খোলা রাখো। সেটার জন্য তার চুক্তি হয়েছে কে কে? রাশিয়া আর ইন্ডিয়া স্যার নাকি? সেই চুক্তিতে বলা আছে ভারত রাশিয়ার কোন কোন বন্দর ব্যবহার করতে পারবে। আবার রাশিয়া ভারতে কি আছে, অলরেডি ভারতে রাশিয়ার 300 সৈন্য এসে অবতরণ করেছে। এই যে 300 সৈন্য এসে অবতরণ করেছে, এটা কি চীনের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে কিনা? জি স্যার। আবার রাশিয়া চীন কিন্তু ভালো বন্ধুত্ব আছে। হুম। রাশিয়া চীন ভালো বন্ধুত্ব আছে। তাহলে রাশিয়া কি ভারতের সাথে বন্ধুত্ব করতে এসে চীনের সাথে কি বন্ধুত্ব হারাবে? না স্যার, হারানোর তো কথা না স্যার। হারানো কথা না, রাশিয়াও চাবে না হারায়, কারণ রাশিয়া সোভিয়েত জি। ইউনিয়ন থাকতে যে দাপটে ছিল, সেই দাপটে সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর দাপট কমে গিয়েছিল। আবার সেই দাপটের জায়গায় এসে উপনীত হয়েছে ইউক্রেনের কি বলে যে ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে। সে কি চাইবে আমার জিও পলিটিক্যাল ফ্রেন্ড গুলোকে আনফ্রেন্ড করে দিই? না। তাহলে আবার রাশিয়া ভারতকে কি মানে ফ্রেন্ড করা মানে কি চীনকে আনফ্রেন্ড করা? তা কিন্তু না। এ- তাহলে আমরা কি না প্রমাণ করতে পারবো আমরা কিন্তু আমাদের সেখানে কোনো প্রবলেম আছে কিনা, আমাদের সেখানে কোনো ভালো কিছু আছে কিনা? এইটা যদি আমি বের করতে না পারি, তাহলে কি ভূ রাজনীতি বা এই বিষয়টা পড়াবার যোগ্যতা আমি রাখবো? না স্যার। আমি কি শিক্ষকতার যোগ্যতা রাখবো? না স্যার। তাহলে আমাকে কেন চাকরি দেবে? যাও, আমি এগুলো কথা আর বলছি না, তুমি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। কারণ রাজনীতির বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমি রাজনীতি করি না, বাট রাজনীতি আমার জন্য করে। তোমাকে জিজ্ঞেস করে তুমি বলবে আমি রাজনীতি করি না, কিন্তু রাজনীতি তোমার জন্য করে। হুম। সব মানুষ কি রাজনীতি করে? না স্যার। কিন্তু যারা রাজনীতি করে তারা কি শুধু তাদের জন্য করে না, সবার জন্য করে? সবার জন্যই স্যার। তার মানে পলিটিক্যাল, ও উই আর অল পলিটিক্যাল, বাট উই আর অল নট পলিটিক্যাল অ্যাক্টর। কথাটা বুঝাতে জি স্যার। পারলাম কিনা? আমরা জি স্যার। সবাই পলিটিক্যাল, অর্থাৎ আমরা সবাই রাজনীতির ভিতরে আছি, বাট আমরা সবাই রাজনীতির খেলোয়াড় না। আমরা কোনো দল করি না, আমরা কোনো মিছিল মিটিং এ যাই না, আমরা কোনো স্লোগান দেই না, কোনো কমিটি থাকি না। এটা হচ্ছে এক পলিটিক্স করা। তো যাই হোক, এবার সময় চলে আসি, আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো। আর তোমাদের সাথে আজকে প্রথম যে বিষয়টা আলোচনা যাব, আর তোমরা যদি কোনো প্রশ্ন করতে চাও একটু লিখে রাখো, প্রশ্ন করো। আজকে বিষয়টা কি আছে আমাদের? বাংলাদেশ বিষয়ে বলি।
আচ্ছা বাংলাদেশ বিষয় বলি। আচ্ছা, প্রাচীন যুগ। আগামী বৃহস্পতিবার প্রাচীন আমার যুগের ক্লাসটা তোমাদের সাথে হবে না। জুনিয়র স্টুডেন্ট করতে এলো একটা। আচ্ছা, তুমি একটু পরে আইসো, আর কয়েক বছর পরে তুমি আল্লাহ আল্লাহ করার জন্য আমি বাইচে থাকি আর কি। তো যেটা বলছিলাম সেটা হলো আহ আগামী বৃহস্পতিবারে তোমাদের ক্লাসটা হবে শুক্রবারে 1 তারিখে। এর ভিতরে রুটিন দিয়ে দেবো, মে মাসে পুরো রুটিনটা দিয়ে দেবো। বৃহস্পতিবারে আমার 10টা পর্যন্ত একটা জরুরি কাজ পড়ে গেছে রাতে। তো যা হোক, এখন যেটা বলছিলাম, আর তোমরা আহ, যারা ক্লাস করছো এখানে, যারা ভর্তি হচ্ছে তারাও ক্লাস করছো। এই মাসটা আমি সবাইকে ক্লাস করছি, দেখ যে যারা ভালো লাগে তারা ভর্তি হবে। আর এই জন্য আর কি, যে ফ্রি ক্লাস দেওয়া থাকে, দেই কিছু। তো তোমরা আগামী 1 তারিখ থেকে যারা শুধু ভর্তি হয়েছো তারা ক্লাস করবে। আর যদি কেউ মনে করো যে ক্লাস করবে বাট এই মুহূর্তে ভর্তি হতে পারছো না, তারা আমাকে একটু বলবে, জাস্ট বলবে যে আমাকে, যারা আমার সাথে মিশছো বা দেখছো, আমি কিন্তু টাকার বিষয়ে আমার কথা আমি বলবো না। আমি এটা আমার ভাবনার বাইরে, আমি কখনো এটা ভাবিনি, কিন্তু আমার কখনো সমস্যা হয়নি। আর তুমি যদি ভাবো যে আমার 10 টাকা আছে, এটা আমার, আর একজনের 1000 কোটি টাকা আছে, এটা তো আমার না, আমার তো 10 টাকা, এটি আমার। তাহলে আমি ভাববো আমারটা নিয়ে। ক্লিয়ার? জি স্যার। এবং আমার যখন 10,000 টাকা হবে সেটা আমার 10,000, আমার যখন 1,00,000 টাকা হবে সেটা আমার 1,00,000 টাকা আমার। তখন আমি জি আমার মতো করে সেই টাকা আমি কিছু কিনতে পারি। মানুষের চাহিদা তখনই হয় যখন তার ক্রয় ক্ষমতা হয়। এখন তোমার ক্রয় ক্ষমতা হলো না, তুমি কেনার জন্য বাজারে চলে গেলা, তোমার গাড়ি কেনার টাকা নেই, তুমি গাড়ির শোরুমে চলে গেলা, ভাই এটার দাম কত, এটার দাম কত, এটা কি, এটা কোন কোন মডেল ইত্যাদিতে দেখা শুরু করলা। তোমাকে তুমি নিজেকেই পাগল বলবে, আমি কি করতেছি, আমার টাকা আছে 5 লাখ, আমি 50 লাখ টাকা গাড়ির দাম জানতে যাচ্ছি। তো কাজেই আমাদেরকে ভাবতে হবে যে যেটা বলছিলাম সেটা হলো বাংলাদেশ আহ বিষয়ে আগামী 1 তারিখ থেকে শুধু যারা ভর্তি হবে এবং ভর্তি হওনি বাট আমাকে বলেছো, তারা, তাদেরকে আমি শুধু ওই গ্রুপে আলাদা করে ফেলবো। যারা মানে কথা বলবে ভর্তি হয়েছো তারা থাকবে, তাছাড়া আর কেউ এখানে থাকবে না। তোমাদেরকে পড়াবো, রেগুলার পড়িয়ে যাব। তো আর রিটেনের বই আমার খুব ফুল সুইং লেখা চলছে, চেষ্টা করছি খুব ভালোভাবে লেখার জন্য। তথ্য এবং তত্ত্বের সমন্বয়ে সহজ সরল ভাষায় আমি যেভাবে কথা বলি, আমি যেভাবে আমাকে বুঝি, সেভাবে আমি তোমাকে বোঝাতে চাই। এবং তোমরা যদি সেভাবে সহজে বোঝো তাহলে বিষয়টা তোমার হয়ে যাবে। আর তুমি যখন যে কোন একটা বিষয় কার কাছ থেকে শুনলে, কার কাছ থেকে জানলে, এটা ম্যাটেরিয়াল না। ম্যাটেরিয়ালটা হলো তুমি কি এখন বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলতে পারছো, এটা হচ্ছে ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল তো বাংলাদেশের অর্থনীতি নিয়ে কথা বলতে পারছো না পারছো না, এটা হচ্ছে ম্যাটেরিয়াল। তো সেটা আমার কাছ থেকে শুনছো, শুনে কিভাবে বলছো সেটা তোমার ব্যাপার, কিন্তু তুমি যদি না চেষ্টা করো হবে না। তো যাক, আশীর্বাদ চলে আসি। আচ্ছা, আজকে টপিকটা আমি প্রাচীন যুগ বলেছি। এই জিনিসটা তোমাদের ক্লাসে একবার দেখাইছিলাম, মনে আছে? জি স্যার। এইটা না তোমরা 2 একদিন পর পর একটু দেখো, যখন অবসর পাও না, একটু দেখো যে বাংলাদেশের এটা সিলেবাসের 1 নাম্বার। 1 নাম্বারটাকে আমরা কয় ভাগে ভাগ করেছি, অর্থাৎ প্রাচীন যুগ থেকে একেবারে 1971 16 ডিসেম্বর পর্যন্ত। এবার চলে আসি আমার 2 নম্বরে, অর্থাৎ 1 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ইতিহাস থেকে 71 পর্যন্ত। 2 নম্বর আছে কি ছিল, রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা, তাই না? জি এখানে স্যার। মনে হয় 1 নম্বরে কি
দেখি একজন বলতে পারবা? কি বলতো? সংবিধান সংবিধান। সিলেবাসের 6 নং চ্যাপ্টার। কি রাষ্ট্র পরিচালনা করা যাবে? না স্যার, এটা সিলেবাসে কয় নাম্বার আছে? 6 নং চ্যাপ্টার স্যার। অথচ এটা আমরা পড়বো সিরিয়ালি 71 সেই প্রাচীন কাল থেকে 71 সেরে এটা পড়বো। তারপর দেখো তো কি আছে সরকার ব্যবস্থা সিলেবাসে কয় নাম্বার আছে? 8 8 নম্বর স্যার। নং। 8 নাম্বারে। তাহলে আমরা সিলেবাসের 1 নম্বরে পড় যাবো 6 নম্বরে, 6 নম্বরে পড় যাবো 8 নম্বরে। তারপর কি আছে? জনসংখ্যা। এই সব কিছু কাজে কিসের জন্য বলতো? মানুষের জন্য। এই সব কিছু আমি প্রথম একটা দেখো জনসংখ্যা নিয়ে মোট কত না, তুমি একটা সময় দেখবে পড়ালেখার পরিধিটা অনেক কিন্তু ছোট, তুমি অনেক জানছো কিন্তু ছোটর মধ্য থেকে। এটা জি কিন্তু স্যার। একটু ভাবে যাবে, বিষয়টাকে কিভাবে সহজে বুঝে যাব, তাহলে তোমার বুঝতে সহজ হবে। এবার চলে আসো 3 নাম্বার আমরা কি ভাগ করেছিলাম? অর্থনীতি। অর্থনীতি। অর্থনীতি প্রথমে কি আছে? বাংলাদেশের কৃষি সম্পদ। কয় নম্বরে? সিলেবাসের 2 নং। তারপরে কি আছে? বাংলাদেশের অর্থনীতি। পড়ে যাও পড়ে যাও। সিলেবাসের 4 নং। বাংলাদেশের শিল্প বাণিজ্য। সিলেবাসের 5 নং। তিনটা মিলেই অর্থনীতি। এখন সেই অর্থনীতির প্রশ্ন প্রিলিমিনারিতে কোনটার থেকে আসলে, কৃষি থেকে আসলো না অর্থনীতি থেকে আসলো নাকি জনসংখ্যা থেকে কি বলে বাংলা শিল্প বাণিজ্য থেকে আসলো, সেটা তুমি যেমন ধরো তোমাকে বলা হলো যে আহ ধরো তোমাদের পরীক্ষা হবে আগামী বছর ফেব্রুয়ারি মার্চ মাসে, তখন তো বলা হয় বাংলাদেশ 25-26 অর্থ বছরে সবচেয়ে বেশি রপ্তানি করেছে তৈরি পোশাক। যত রপ্তানি হয়েছে তার কত শতাংশ রপ্তানি হয়েছে, এটা এটা কোথায় পড়বে এই সিলেবাসে? শিল্পতে। শিল্প বাণিজ্য স্যার। পড়বে এই যে আমাদের বাংলাদেশের শিল্পতে। 5 নম্বরে। 5 নম্বরে। জি তোমার কিন্তু বলা হয় যে বাংলাদেশে দারিদ্র্যের হার কত, কত শতাংশ, এটা সিলেবাসে কোন নাম্বার পড়বে? অর্থনীতি। অর্থনীতিতে পড়বে। খুব ভালো বলছো। তারপরে তুমি দেখো যে আমাদের কৃষির বিষয়টা তো, যেমন আমি বলছিলাম যে বাংলাদেশে আহ গত বছর যেমন আমরা এখন বোরো কাটার সিজন আসছে, তাই না? জি স্যার। জি স্যার। অনেক জায়গায় বড় কিছু কাটা হচ্ছে, বিশেষ করে হাওড় অঞ্চলে। আমাদের হাওড় অঞ্চলের জেলা কয়টা? হাওড়া অঞ্চল বলতে স্যার না কথা বেশি না, ইয়ে জংশনের এখন তো আমরা এত সময় দিতে পারবো না। 8টা। 8টা। জি স্যার। হাওড় অঞ্চল আছে, আর হাওড় অঞ্চলে ফসল মূলত বোরো ধান। আমাদের আর কিশোরগঞ্জ। বাকিগুলো পানির নিচে থাকে, এই জন্য ফসল হয় না। এই সময়টাতে একটা ফসল হয়। তো এই হাওড় অঞ্চলে যে বোরো ধান হয় সেটা টোটাল বাংলাদেশের কত পার্সেন্ট ধান আসে এই 8টা জেলা থেকে? এটা সব কৃষিতে পড়বে না? জি জি স্যার। স্যার। তারপর তুমি আমাদের কৃষি ব্যবস্থার যখন রিটেলে যাবে, আমাদের কৃষি দেখো তো খাদ্য নিরাপত্তা একটা গুরুত্বপূর্ণ বিষয় কিনা? জি স্যার। জি স্যার। কৃষি ব্যবস্থাপনা নিয়ে তোমার পড়ালেখা করতে হবে না? জি স্যার। জি স্যার। জি স্যার। সেখানে তোমরা যেমন আমাদের হারভেস্টার দেখেছো? হারভেস্টার ধীরে দাও। যে ধান কাটে, মেশিনে ধান কাটে, ধান মাড়াই করে সে বস্তায় ভরে দেয়। এই হারভেস্টার আমাদের দেশের ছোট ছোট রাশিয়া ইউক্রেনে সহ বিভিন্ন দেশে পুরো মাঠ
একবার দিগন্ত মনে হচ্ছে ওই যে মানে মানে পৃথিবী নেমে গেছে, আকাশ নেমে গেছে, এত বড় মাঠ, একটা জমি। আমাদের দেখো তো ছোট ছোট জমি কিনা? হুম, জি স্যার। তাহলে বড় হারভেস্টার দেখা গেল কি সে 100 একর জমির গম, ভুট্টা যাই বলো না কেন প্রসেস করা একটা মেশিন দিয়ে সে একদিনে করে ফেলতেছে। ফলে কি হচ্ছে, তার উৎপাদন টেকসই হচ্ছে, একই জমিতে বারবার বারবার সে উৎপাদন করতে পারছে। তাহলে এখন যেটা বলছিলাম, তারপরে এখান থেকে অনেক প্রশ্ন হবে, অনেক এখানে এখানে তোমরা প্রশ্ন হবে প্রায় 9টার মতো। এবার 4 নম্বর কি আছে? রাজনীতি। রাজনীতি। আমাদের রাজনীতি, রাজনৈতিক ও নির্বাচন ব্যবস্থা কত নম্বর আছে? 7 নং। আচ্ছা, আমাদের 7 নম্বরে আমরা রাজনৈতিক দল, আমাদের রাজনৈতিক দল তোমাদের জিজ্ঞেস করা হয় আমাদের এই বাংলাদেশের যে রাজনৈতিক দল গড়ে ওঠার প্রেক্ষাপটটা, আমাদের এই বাংলাদেশের এই ভূখণ্ডে রাজনৈতিক দল গড়ে ওঠার প্রেক্ষাপটটা কি শুধু এই অঞ্চল, আমাদের আজকে যে বাংলাদেশ সেই অঞ্চলের জন্য? বাঙালি জাতীয়তাবোধ থেকে। না, রাজনৈতিক দল গড়ে ওঠার প্রেক্ষাপটটা, যেমন মুসলিম লীগ ভাষা আন্দোলন। 1906 সালে গড়ে উঠেছিল কোন প্রেক্ষাপটে? বঙ্গ বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে। বঙ্গবন্ধু। মুসলিম লীগ তো পূর্ব বাংলা না, মুসলিম লীগ ছিল না, সে ছিল জি অল জি। ইন্ডিয়া মুসলিম লীগ। কিন্তু আমি বলতেছি আমাদের এই বাংলাদেশের 71-এ যে দেশটা স্বাধীন হয়েছে সেই দেশের রাজনৈতিক দল গড়ে ওঠার প্রেক্ষাপটটা হচ্ছে ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন, জি। ভাষা আন্দোলন এবং সেই ভাষা আন্দোলন করতে গিয়ে করার জন্য রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন, ছাত্র সংগঠন, যুব সংগঠন এগুলো গড়ে উঠেছে। এবং যারা সেই 47 সালে রাজনৈতিকভাবে এদেশের জনগণের জন্য কাজ শুরু করেছে, দেখো তো পর্যায়ক্রমে তারাই এবং অথবা তাদেরই উত্তরসূরি এসে 71-এ বাংলাদেশটা সৃষ্টি করেছেন কিনা? জি স্যার। জি স্যার। তাহলে যে দাঁড়ালো এইটা হচ্ছে সেখান থেকে। তারপর তো বাংলাদেশে আসলে জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন হয়েছে কত সালে? 1979। সেপ্টেম্বর 1979 সালে না, কি বলে যে হ্যাঁ 1979 সেপ্টেম্বর মাসের 1 তারিখে। তারপরে হলো আমরা রাজনীতিতে কাউকে ছোট বড় না ভেবে যারা রাজনীতি করেন তাদের প্রতি আমাদের একটু সম্মান রাখতে হবে। রাজনীতিবিদরা যদি তাদের নিজের সম্মান নিজেরা বজায় রাখতে ব্যর্থ হন তাহলে তোমার আমার কিছু করার নেই, তখন আমাকে তার সমালোচনা করতে হবে। তো যেটা বলছিলাম, এইবার দেখো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কি দেখো তো? জাতীয় অর্জন তারপর পড়ো। সিলেবাসের 9 নং চ্যাপ্টার। আচ্ছা, জাতীয় অর্জন মানে কি? মানে স্যার আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে আমরা কি কি অ্যাচিভমেন্ট করেছি এই বিষয়গুলো নিয়ে, বা আন্তর্জাতিক অঙ্গনে আমাদের পজিশন, এই ধরনের বিষয়গুলো। আচ্ছা, খেয়াল করো, ও বলেছে যে জাতীয় অর্জন মানে জাতির অর্জন। এই জাতির অর্জন একটা ব্যক্তির, অনেকগুলো ব্যক্তির, সরকারের,
বিভিন্ন ভাবে হতে পারে। যেমন ধরো আহ, আমরা কি বলবো যে আমাদের জাতীয় অর্জনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বাধীনতা অর্জন, তাই না? জি স্যার। জি স্যার। এটা নিয়ে আমরা এখানে আলোচনা করবো না, কারণ এটা আমরা মুক্তিযুদ্ধ পড়ছে আলাদা করে, এটা সবচেয়ে উপরে, ওটা নিয়ে আমাদের এখানে আলোচনার বিষয় না, আলোচনা করবো অন্যভাবে। কিন্তু ৭১ মুক্তিযুদ্ধের পর জাতীয় অর্জন অর্জন করতে তোমরা যে কি পরীক্ষা দেবে এখন, বিসিএস, তাই না? জি জি স্যার। স্যার। চাকরি পেলে এটা অর্জন হবে না? জি জি স্যার। স্যার। এই অর্জনের পিছনে কি রয়েছে? পরিশ্রম। অন্যভাবে বলো একটু, কঠোর পরিশ্রম স্যার। আর একটু সাধনা, ত্যাগ, পরিশ্রম। আর সাধনা, একটু বলো, শব্দটা আমি চাই তোমরাই বলো। অক্লান্ত পরিশ্রম। অর্জনের পিছনে রয়েছে চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। জি জি স্যার। প্রতিকূল। উইদাউট চ্যালেঞ্জ, চ্যালেঞ্জের Without- বাংলা এখানে তোমার হুমকি বলো, অসুবিধা নেই। এখানে কঠোর পরিশ্রম, এটা তোমার চ্যালেঞ্জ, এটা তোমার হুমকি। তুমি যে কঠোর চ্যালেঞ্জ করতে পারবে কিনা, কঠোর পরিশ্রম করতে পারবে কিনা, অনেক সময় দিতে পারবে কিনা, তোমার মানসিক ভাবে তুমি কতটা ডেডিকেটেড হয়েছো, সেটা তোমার ব্যাপার। অর্থাৎ যে কোনো কিছু অর্জন করতে হলে তাকে চ্যালেঞ্জ ফেস করতে হয়। আমি একটা, তোমাদের মধ্যে দেখানো হয়নি, আমি যখন ইতিহাস শেষ করে বাংলাদেশে এসেছি, তখন আমি একটা গাছ দেখাইছি, গাছ, সেই গাছের গোড়ায় একজন মানুষ, গাছের আগায় একজন মানুষ। এই গাছটা হচ্ছে আমার সবকিছু। এই গাছটা ডাল অন্তত 20 ফিট উপরে। ডাল ছাড়া 20 ফিট উঠতে হলে দেখো তো তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে কিনা। জি স্যার। আবার তোমার ওই বিশ্বের চাকরি পেতে হলে ওই গাছের আগায় যেতে হবে কিনা, মগডালে। জি স্যার। জি হবে স্যার। স্যার। নাকি তুমি গাছের কাছে না যেয়ে চাকরি পেতে চাও? হবে না স্যার। এই যে গাছে ওঠা যে চ্যালেঞ্জ, আমাদের বাংলাদেশটা, আমি বারবার বলছি, 19৭ যে দেশটা যুদ্ধ করেছিল, সে দেশটা ছিল পৃথিবীর দ্বিতীয় দরিদ্রতম দেশ। যে দেশটা আজকে বাংলাদেশে পৃথিবীর 35তম অর্থনীতির দেশ, বিশ্বব্যাংক হিসাব করে 50তম দেশ পর্যন্ত গুরুত্বপূর্ণ দেশ হিসাবে। আমরা 19৭ সালে পাকিস্তানের তুলনায় 75% নিচে ছিলাম। আল্লাহ রহমতে আমরা সেই পাকিস্তানকে টপকে গেছি অনেক কত বছর আগে, 65% উপরে চলে গেছি। আমাদের জিডিপি পাকিস্তানের তুলনায় অনেক বেশি, আমাদের মাথা পিছু আয় তাদের চেয়ে অনেক বেশি। এই যে যে পাকিস্তানের তুলনায় আমার যে এগিয়ে যাওয়া, এটা কিন্তু আমার ইন্সপিরেশনের জন্য আমাকে ইন্সপায়ার করে। কেন করে? কারণ আমি বাংলাদেশকে ভালোবাসি। আমাকে বাংলাদেশকে ভালোবাসতেই হবে। যারা বাংলাদেশকে ভালোবাসে না তারা ইন্সপায়ার্ড হয় কি? না স্যার। তুমি ইন্সপায়ার্ড হয়েছো কিনা বোঝা যাবে তোমার কথায়, বোঝা যাবে তোমার স্পষ্ট ভাষায়। বাংলাদেশ নিয়ে কম্প্রোমাইজ করার চুল পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো সুযোগ নেই, নেই এবং নেই। রাজনীতি করো, রাজনীতি নিয়ে সারাদিন কথা বলো, কর্মসূচি নিয়ে বলো। এই যে আমাদের সরকার ক্ষমতা রয়েছে, গতকাল তিনি যশোর যে খাল খনন উদ্বোধন করেছেন, ওখানে বলেছেন যে ফ্যামিলি, কি বলে যে, কার্ড স্যার। হ্যাঁ, কার্ড স্যার। ফ্যামিলি কার্ড আছে। কি কার্ড জানো স্যার? স্যার এলপিজি ইয়ে, কার্ড দিবে বলছি। আরে যে রান্না করে যে গ্যাস, এলপিজি নাকি, এলপিজি। আমি যাচ্ছি এখন ক্লাস শেষ হবে। 40 মিনিট হয়ে গেছে। এইগুলো নিয়ে কথা বলতে হবে, 1 ঘন্টা ক্লাস। এইগুলো নিয়ে কথা বলতে হবে। আগামী এলিয়ে
শোনো, আগামী 16 ডিসেম্বর আমাদের বড় কাঙ্ক্ষিত থার্ড টার্মিনাল উদ্বোধন করার একটা পরিকল্পনা হয়েছে। সরকার থার্ড টার্মিনাল কোন গভর্নমেন্টে করা? স্যার একটু মানে ব্যাক করে বললে ভালো হয়, মাঝখানে কিছু কথা বুঝতে পারি নাই। আমি বলছি নেট প্রবলেম স্যার, বুঝি কোনটা, না। কোন প্রবলেম? শব্দ শোনা প্রবলেম হচ্ছে? স্যার জি স্যার, কারো একটু একজনের মাইক কারো খোলা ছিল একজনের স্যার, স্যার মাইক্রোফোন অন করা এই স্যার, জন্য তো স্যার ওই যে সাউন্ড জি আসতেছিল না স্যার। কোন তোমরা একজনের মিউট করে রাখো, মাইক খোলা যখন ছিল স্যার। কথা বলতে বলি তখন কথা বললো। এখন আচ্ছা, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার স্যার। আমাদের আগামী আচ্ছা, এবার 16ই আমি বলে আসি, ডিসেম্বর কি হবে এখান আমি থেকে বললে জাতীয় ভালো হয়। অর্জন নিয়ে দ্রুত চলে যাব। জাতীয় আচ্ছা। অর্জন, যেহেতু বাংলাদেশের কথা বলছি, 71-এ স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বাধীন দেশ। স্বাধীনের পর আর একটা শব্দ আমরা ব্যবহার করি, সার্বভৌম। সার্বভৌম একটা শব্দ ব্যবহার করি না? জি স্যার। জি স্যার। জি স্যার। এই স্বাধীন এবং সার্বভৌম, সার্বভৌমের দুটো দিক রয়েছে, দুটো দিক রয়েছে। একটা দিক হলো অভ্যন্তরীণ ভাবে দেশের জনগণের উপরে আমাদের শাসন করার অধিকার, এটা হচ্ছে একটা দিক। এই দিকটা পুরোপুরি সার্বভৌম হবে না যতক্ষণ পর্যন্ত তুমি আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেকে তুলে ধরতে না পারো। একটু দেখো, 71 সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন আমেরিকা আমাদের বিপক্ষে ছিল না? জি স্যার, বিপক্ষে ছিল। চীন আমাদের বিপক্ষে ছিল না? জি স্যার। সৌদি আরব সহ অনেকগুলো মুসলিম দেশ আমাদের বিপক্ষে ছিল না? জি স্যার। আবার স্যার ছিল। ভারত আমাদের পক্ষে ছিল না? জি স্যার। জি স্যার, পক্ষে ছিল। সোভিয়েত ইউনিয়ন আমাদের পক্ষে ছিল না? জি স্যার। এবং পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলো আমাদের পক্ষে ছিল না? জি স্যার। তাহলে স্বাধীনতার পর যে যে ব্যক্তি এই স্বাধীনতার জন্য তিনি সর্বশ্রেষ্ঠ ভূমিকা রেখেছেন, এটা ইতিহাসের একটা দাড়ি কমা সেমিকোলন পরিবর্তন করে কথা বলার সুযোগ কারোর নেই। কেউ যদি বলে, সে তার আমার কিছু ভাষা নেই বলার। কাউকে ছোট যদি করতে চাও তাহলে নিজেকে বড় করো, নিজেকে বড় করে আরেকজন যদি ছোট করে সে কখনো বড় হয় না বাবা। বড় হতে হলে আরেকজন যে বড় তাকে সেই মাপে কথা বলতে হবে। এর অর্থ কি আমি আমি শেরে বাংলাকে ছোট করা? এর অর্থ কি না স্যার। সরর দিকে ছোট করা? এর অর্থ কি না স্যার। ভাষাটিকে ছোট করা? না স্যার। কোনো অর্থে আমরা এটা ধরে নেব না। রাজনীতিতে অনেকে অনেক কথা বলে, এগুলো আমরা ধরে নেব না। আমরা ধরে নেব ইতিহাসের ঘটনা, ইতিহাসের বিষয়গুলো। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তুমি কি জানো পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের সবচেয়ে উন্নত দেশ কোনটা ছিল বা কোনটা? জার্মানি। জার্মানি। কিভাবে প্রমাণ করবে? আচ্ছা, পরে বলছি, খুব খেয়াল করো। আজকে যে আহ, আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন চাঁদে যাওয়ার প্রতিযোগিতা, মহাশূন্যে যাওয়ার প্রতিযোগিতা, এগুলো কিছুই হতো না যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ না হতো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পতন না হতো এবং জার্মানির বৈজ্ঞানিকদেরকে দুইটা দেশ ভাগ করে না নিত। জি। অর্থাৎ জার্মান বৈজ্ঞানিকরা এই আমেরিকাকে উঠাইছে এবং উঠাতে হয়েছে। এই নিয়ে অনেক অনেক আসলে এত ইন্টারেস্টিং কাহিনী এসব জায়গায় আছে যে সেই সময় একদিকে তারা হচ্ছে কি বলবো যে মানে হলোকাস্ট, এত গণহত্যার জন্য দায়ী তারা, সেই আগুনে পুড়িয়ে মারার জন্য দায়ী। আবার তাদেরকে দিয়ে আমরা সুযোগ পেয়ে গেছি এই কাজগুলো করব না, তাহলে কিভাবে এটাকে আমাদের পক্ষে নিতে পারি। আবার ওদের এই বিষয়টি কোন, এই নিয়ে অনেক কাহিনী আছে, অনেক কিছু আছে। তো যেটা বলছিলাম, এখন জাতীয় অর্জনে আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে
72 সালে 10 জানুয়ারি বঙ্গবন্ধু ফিরে আসলেন, সন্ধ্যার সময় শপথ নিলেন, 11 তারিখে মন্ত্রিসভা সভা ডাকলেন বেলি রোডে প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেবের বাসায়। সেখানে ফ্লোরে বসছে সবাই। ডক্টর কামাল হোসেনের একটা ভিডিও আমি তোমাদের দেব। সেই ডক্টর কামাল বলছে যে বঙ্গবন্ধু আগের দিন এই যে ই করলেন এবং এই দিন যে ই করবেন কি বলে মানে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার জারি করবেন, জারি করলেন। জারি করার পরে উনি বললেন যে দেখ তোরা সরকার গঠন কর, আমারে তোরা জনগণের সাথে থাকতে দে। এই কথা শোনার পরে ডক্টর কামাল হোসেন বলছে আমরা সবাই যেন আমরা আকাশ থেকে পড়লাম, কি বলছেন আপনি জনগণের মাঝে থাকবেন, আপনার পিছে পিছে আমরা সরকার সব ফাইল নিয়ে দৌড়াবো, আর সারা পৃথিবীর মানুষ আপনার নাম জানে, সারা পৃথিবীর নেতারা আপনার সাথে দেখা করতে আসবে। এই দেশটাকে গড়তে হলে, এই দেশটাকে আগাতে হলে নেতা আপনি ছাড়া বিকল্প নেই। অনেকে অনুনয় বিনয় করার পরে উনি বাধ্য হয়েছেন সেদিন সরকারের প্রধানমন্ত্রী হতে রাজি হয়েছেন। উনি প্রধানমন্ত্রী হতে চাননি, উনি চেয়েছিলেন ঠিকই একইভাবে। তার একটা ভাষণ আমি শুনেছি, তিনি বলেছেন তোরা আমারে কিভাবে ফাঁসায় দিলি রে, তোরা আমারে বঙ্গবন্ধু বানাইলি রে, তোরা আমারে জাতির পিতা বানাইলি, তোরা আমারে প্রধানমন্ত্রীর কস, এগুলো সব বাদ দিয়ে খালি ক শেখ মুজিব, সাইডা দিয়ে আমার সবকিছু দেখ আমি লাল ঘোড়া দাবড়াইতে পারি কিনা। তিনি অতিরিক্ত ভারে মুহ্যমান হয়ে গেছে, কিসের জাতির পিতা, কিসের প্রধানমন্ত্রী, কিসের বঙ্গবন্ধু, আমি মুজিবুর রহমান, আমি শেখ মুজিবুর রহমান, আমার ছাড়ে দে, আমি দেখ লাল ঘোড়া দাবড়ায় দেব। অর্থাৎ সে দেশের জনগণের জন্য কত ভালোবাসা ছিল। তাকে প্রথম যে সাংবাদিক সাক্ষাৎকার নিয়েছিল বিদেশি ডেভিড ফ্রস্ট, তাকে জিজ্ঞেস করেছিল আপনার ভালো গুণ কি, সেটা বলছে যে আই লাভ মাই পিপুল। আপনার নেতিবাচক গুণ কি, আই লাভ দেম ভেরি মাচ। এটা চাওয়ার জন্য নেতিবাচক। তো যাক, এগুলো আমাদের শুনতে হবে, জানতে হবে। আবার তার শাসন ব্যবস্থা নিয়ে যার যার মতো করে সমালোচনা করতে পারবে, কিন্তু ইতিহাসের একজন মহানায়ককে ছোট করে কথা বলার মতো মহাহীন আমি তুমি হইব না। আমি এত নিচে নামতে পারবো না যে আমার জাতির পিতা সম্পর্কে আমি কটাক্ষ করব, জাতির পিতা কিভাবে হয়ে উঠলো তা নিয়ে, এবং তাকে অবজ্ঞা করব। আজকে আমি রাজনীতিতে যে দেখছি আমার খুব কষ্ট হয়, আমার খুব কষ্ট হয় যে একজন বাঙালি, আমি একজন বাংলাদেশি, আমার দেশে কি হচ্ছে। আমি রাজনীতি নিয়ে যা খুশি বলতে পারি, করব। যাও, যে বলছিলাম সেটা হলো বঙ্গবন্ধু 14 তারিখে সাংবাদিক সম্মেলন করলেন 72 সালে জানুয়ারি মাসে। বললেন সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, ফ্রেন্ডশিপ টু অল, ম্যালাইজ টু নান। এই কথা যদি কি বলছেন বলতো? ফ্রেন্ডশিপ টু অল, ম্যালাইজ টু নান। অর্থাৎ সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। অর্থাৎ যদি বৈরিতা থাকে তাহলে কি আমি আমেরিকা সহ পুঁজিবাদী বিশ্বের সহযোগিতা পাবো? না স্যার। তাহলে উনি কি সোভিয়েতের বিপক্ষে চলে গেলেন? না। সোভিয়েত ইউনিয়ন ওনাকে বলেনি যে আপনি এই কথা বলেন না, বলেনি। তার মানে আমাদের স্বাধীন রাষ্ট্রকে স্বাধীনভাবে চলার জন্য কোন অবস্থায় সোভিয়েত ভারত বাধাগ্রস্ত করেনি। আমরা ওআইসি তে যাইনি জি স্যার। 1974 সালে গিয়েছি। আমরা জাতিসংঘ 1974 সালে 17 সেপ্টেম্বর সদস্যপদ লাভ করেছি। এই জাতিসংঘের সদস্য লাভ করার মধ্য দিয়ে পরিপূর্ণভাবে আমাদের স্বাধীনতার পর সার্বভৌম শব্দটা বলতে পারি আমরা। তাহলে আমার সার্বভৌমত্বের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন ছিল কিনা? জি স্যার, ছিল। ধন্যবাদ। এবার দেখো তো, আন্তর্জাতিক সংগঠনের সদস্যপদ লাভ করার দরকার ছিল কিনা? জি স্যার।
তারপর দেখো তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অর্জন হতো যদি আমরা স্বাধীন না হতাম? না স্যার। আচ্ছা দেখো তো জাতিসংঘ শান্তি বাহিনীতে আমরা সুনাম অর্জন করতে পারতাম? যদি বাংলাদেশ স্যার। না হতো তাহলে কি না স্যার। জাতিসংঘ সেনাবাহিনীতে আমরা যেতে পারতাম? না না স্যার। স্যার। দেখো তো অর্থনৈতিক অগ্রগতি অর্জন হয়েছে কিনা, আমি একটা একটা করে বোঝাবো তোমাদের। আবার আহ, কিভাবে কি হচ্ছে, তারপর দেখো মহাশূন্যে আমরা স্যাটেলাইট প্রেরণ করেছে কিনা, এটা আমাদের জি অর্জন স্যার। না? জি স্যার। জি স্যার। এরকম অনেকগুলো আছে যেগুলো অর্জন তোমাদেরকে জানতে হবে। এইবার আসো আমরা প্রাচীন কাল থেকে মানে প্রাগ ঐতিহাসিক কাল থেকে 1204, তাহলে প্রাচীন যুগের সময়কালটা কত পড়ো? প্রাগৈতিহাসিক কাল থেকে 1204। 1204। আমি একটু শোনো, আমি তোমাদের একটু বোঝাবো, একটু পরে ক্লাস শেষে পিডিএফটা দিয়ে দেবো, তোমরা পিডিএফ এর ডিটেলস পাবে। সেটা হলো প্রাগ, মানে প্রাগ ইংরেজি কি বলতে পারবে? প্রি স্যার, প্রি। ধন্যবাদ। প্রি হিস্ট্রি, অর্থাৎ প্রি হিস্ট্রি, হিস্ট্রি হচ্ছে ঐতিহাসিক, মানে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ঘটনা সমূহের মাধ্যমে যে তুলে ধরা হয় সেটি হচ্ছে ইতিহাস। তাহলে ইতিহাসের উপাদানগুলো কি? ঐতিহাসিক ঘটনাবলী। তাহলে ইতিহাসের উপাদান কি? ঐতিহাসিক ঘটনাবলী। ঐতিহাসিক ঘটনা মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা প্রথম যে গুরুত্বপূর্ণ ঘটনার মধ্য দিয়ে ভারতবর্ষকে চিনতে পেরেছি সেটা হলো খ্রিস্টপূর্ব 327 আলেকজান্ডারের ভারত অভিযানের মধ্যে। কারণ একটা ইতিহাস জানতে হলে তো আমার বই লাগবে, জি স্যার। আর সেই বইগুলো লিখেছিল ভারতের ইতিহাসের বই, অর্থাৎ সেই সময় লিখেছিল আলেকজান্ডারের সাথে আসা গ্রিক ঐতিহাসিকরা। আবার একটা সময় তোমরা জানবে মুসলিম শাসন আমলে বা মুসলিম শাসন শুরু হওয়ারও আগে ভারতবর্ষের উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিহাস বই কে লিখেছেন বলতে পারবে? বাংলাদেশে তার নাম ছাত্ররা সবাই জানে। ইবনে বতুতা। হ্যাঁ, ইবনে বতুতা। ইবনে বতুতা না, ইবনে বতুতা তো আর কিতাবুল রাহেলা বইতে তিনি তো ভারতের ইতিহাসটা উনি লিখেছিলেন আমাদের সোনারগাঁর কিছু ঘটনা। মেগাস্থিনিস। না, মেগালিস তো সেই আরো আগের, অনেক আগে। কোশ্চেনটা আরেকবার একটু বলবেন? হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে প্রশ্নটা। মুসলিম শাসন আমল শুরু হবে ত্রয়োদশ শতকের সে প্রথম দিকে। ওই সমসাময়িক সময় ভারতের উপরে ইতিহাস বই লিখেছেন, যে ইতিহাস বই এখনো ভারতের ইতিহাস, বাংলার ইতিহাস, বাংলাদেশের পাকিস্তানের একই ইতিহাস জানতে হলে সেই বইয়ের রেফারেন্স লাগে। আচ্ছা। বইটার নাম কি, লেখক কে, কে লিখিয়েছিলেন, কার নির্দেশে লিখেছিলেন? আচ্ছা, ঐতরেয় আরণ্যক মহিদাসের। হ্যাঁ, মহিদাসে ঐতরেয় আরণ্যক। বুঝি না, আর একটু বলো। আচ্ছা, মহিদাস না, ওই তো আরণ্যক। ঐতরেয় আরণ্যক। না না, এটা তো হলো কি বলবো যে ঋগ্বেদের একটা বিষয়টা বহু আগের, এটা না। আদিম স্বজন। আচ্ছা, আমি একটু বলে দিচ্ছি তোমাদের, তিনি জি হচ্ছেন স্যার। আল বেরুনি। হ্যাঁ, আল বেরুনি, আল বইটার বেরুনি। নাম হচ্ছে আচ্ছা। কিতাবুল হিন্দ। কিতাবুল কিতাবুল হিন্দ। হিন্দ,
এবং লিখেছিলেন আফগানিস্তানের রাজধানী গজনি, গজনির সুলতান সুলতান সে কি বলে যে সুলতান মাহমুদ। সুলতান মাহমুদের নির্দেশে। এটা এখনো ভারতের শ্রেষ্ঠ ইতিহাসের বই হিসাবে পরিগণিত। তো সেই সুলতান মাহমুদ আরো করেছিলেন। তিনি কেন করেছিলেন, কি করেছিলেন, সে পারস্যের কবি কি বলবে ফেরদৌসিকে এনে তিনি বললেন তুমি আমার উপরে গুণগান গেয়ে কবি বা মহাকাব্য লেখো। সেই কাব্য লেখলেন, মহাকাব্য হলো, শাহনামা হলো। সেই শাহনামা কি হলো না হলো এ নিয়ে অনেক কাহিনী আছে। তো যাক, যেটা বলছিলাম সেটা হলো যে প্রাগ ঐতিহাসিক মানে হলো আলেকজান্ডারের ভারত অভিযান যখন শুরু হয় তখন থেকে আমরা ইতিহাসটা জানতে পারি। তার আগের ইতিহাসটা আমরা যা জানি সেটা হলো অনেকটা মিথ আকারে। অর্থাৎ আমরা এই ভারতবর্ষে কখন থেকে বিদেশিরা এসছে, কি জন্য এসছে, কিভাবে এসছে, এই বিদেশে তোমরা তো জানো যে দ্রাবিড়রা এসেছিল, দ্রাবিড় জি স্যার, দ্রাবিড়। আর্যরা এসেছিল, দ্রাবিড়, আর্য, আর্যরা হ্যাঁ। এসেছিল। জি জি স্যার। এই যে আর্যরা এসছিল হলো ককেশাস অঞ্চল থেকে। জি স্যার। এই ককেশাস অঞ্চলের যে আর্যরা ভারতে আসে তারা ছিল আমাদের ভারতবর্ষে ধর্ম প্রচারের প্রধান। এবং আমাদের এই অংশেও সেই আমরা যদি বলি যে অস্ট্রিক, তারপরে মঙ্গোলীয়, এরা এসছে। অর্থাৎ আমরা যে সংকর জাতি সেটা ওদের আসার কারণে হয়েছে। স্থানীয়রা তাদের স্বকীয়তা বজায় রাখতে পারেনি রক্তের ধারা, ফলে সংকরায়ন হয়েছে। তো যাক, যেটা বলছিলাম এই যে যে সময়কালটা যাচ্ছে সে প্রাগ ঐতিহাসিক কাল থেকে আমরা চলে আসবো হলো একেবারে প্রাচীন যুগ। বলতে আমরা বোঝাবো হলো সেই আলেকজান্ডার ভারত অভিযানে আসলো যখন, বা খ্রিস্টপূর্ব 327, ঠিক তার 3 বছর পর খ্রিস্টপূর্ব 324 তোমার চন্দ্রগুপ্ত মৌর্য সেই সময় আমাদের ভারতে আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস দাপিয়ে বেড়াতো। সেলুকাসের এই দাপিয়ে বেড়ানোর বিষয়টি পছন্দ করতে পারেননি ভারতের প্রাচীন দার্শনিক, লেখক, অর্থনীতিবিদ বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য বা চাণক্য। তিনি চন্দ্রগুপ্তকে বলেছিলেন যে তুমি সেনাবাহিনী গঠন করো। সেনাবাহিনী গঠন করে তারা অভিযান চালিয়ে আসলো, মগধ দখল করলো। সেই মগধের রাজা নন্দকে ঘটিয়ে এর মধ্য দিয়ে ভারতবর্ষে প্রথম রাজ্য ও সাম্রাজ্য গড়ে উঠল, মৌর্য সাম্রাজ্য। এভাবে আমরা ইতিহাসটা পেয়ে গেলাম, প্রাচীন ইতিহাসটা পেয়ে গেলাম মৌর্য যুগ দিয়ে। এই মৌর্য যুগটা কিভাবে আপনাদের সংক্ষেপে গল্পটা বললাম। দেখো তাহলে আমরা এখানে প্রথম কি জানছি, আলেকজান্ডারের অভিযান। আলেকজান্ডারের ভারত অভিযান। আচ্ছা, আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন, গৃহ শিক্ষক? এরিস্টটল স্যার। অ্যারিস্টটল। অ্যারিস্টটল, জি স্যার। অ্যারিস্টটল কেন বা কিভাবে ওনার গৃহ শিক্ষক হলেন? উনি কিন্তু আবার ওনার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? আমি জানি না স্যার। স্যার ভুলে গেছি স্যার। এই ভুলে গেছি কখনো কইবে না, ওকে স্যার, সরি। সরি বলবে না, সরি বলবে কেন? স্বাভাবিক থাকবে, সবসময় স্বাভাবিক। তুমি কোনো অন্যায় করনি, কোনো দোষ করনি, আর দোষ করলে কি সরি বলতে হবে নাকি? আর বাংলায় বলবে ক্ষমা চাবে। তোমাদের এই প্রসঙ্গটি বলে রাখি, দুটো শব্দ যদি তোমার হৃদয়ে ধারণ করো তুমি সারা জীবন ভালো থাকবে।
একটা হলো ক্ষমা চাওয়া, আর একটা হলো ভালোবাসা। এই দুটো যদি হৃদয়ে ধারণ করতে পারো, পৃথিবীতে কখনোই তুমি খারাপ থাকবে না। মারা যাওয়ার পর কি হবে না হবে সেটা নিয়ে আমার ভাবনা নেই, আমি ওটা নিয়ে বলছি না। কারণ পরকাল নিয়ে কি পৃথিবীর সব মানুষ একই ভাষায় কথা বলে? কি বলো, একই না কথা বলে? না স্যার। কিন্তু আমি যে দুটো শব্দ বললাম, এই দুটো শব্দ সবার জন্য প্রযোজ্য কিনা? জি স্যার। জি স্যার। এই জন্য এইটা হলো ধর্ম, এটা হলো ধর্ম। আমি ইসলামী আদর্শে বিশ্বাস করি, পৃথিবীর কিছু মানুষ ইসলামী আদর্শে বিশ্বাস করে, এইটা হলো ধর্ম। পৃথিবীর কিছু মানুষ খ্রিস্টীয় ধর্মে বিশ্বাস করে, খ্রিস্টীয় আদর্শে বিশ্বাস করে, কিছু মানুষ বৌদ্ধ আদর্শে বিশ্বাস করে, কিছু মানুষ জৈন আদর্শে বিশ্বাস করে। এটা যে একটা আইডিওলজি, এই আইডিওলজি গুলো হচ্ছে সমাজের সংস্কারের জন্য, মানুষের কল্যাণের জন্য। এখন মানুষের কল্যাণের জন্য একদিকে যেমন এক একজন মহামানব এসছেন, তারা চেষ্টা করেছেন তোমাদের কল্যাণ হবে কিভাবে, তখন তারা ওইভাবে বলেছে। যেমন আমাদের দেখো, সাহিত্য যখন রচনা হয়েছে আমাদের ভারতবর্ষের, আমাদের এই বাংলার বড় সাহিত্য রচনা হয়েছে কিসের উপরে? তখন তো মানুষের জীবন আচরণ নিয়েই তো সাহিত্য হয়েছে, তাই না? জি স্যার। তো তখন জীবন আচরণটা কি ছিল? সেই সময় সাহিত্যটাকে কি বলে আমরা? আমাদের প্রাচীন সাহিত্যকে আমরা কি নামে বলি? এটা তো জানা কথা তো। আচ্ছা, যখন আলেকজান্ডার ভারত অভিযান গেল, স্যার এটা কি বলি স্যার, এটা একটু কাইন্ডলি বলুন স্যার। কি বলছি, তুমি কোনটা কথা বলছো? এই যে প্রাচীন সাহিত্যকে স্যার মানে কি কি বলি, এই যে 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 প্রশ্নটা। মনসা মঙ্গল কাব্য, আচ্ছা। তার মানে কি? তখন সাপকে এরকম দুধ কলা দিয়ে পোষা হতো, তখন সমাজে এটাই রীতিনীতি ছিল, ওর উপরে সাহিত্য লেখা হয়েছে। আবার আমাদের মধ্যযুগে এসে মুসলিম শাসকরা, বিশেষ করে আমাদের যখন বাংলা স্বাধীন মুসলিম শাসন ছিল, তোমার সেই সময় তোমার ইসের কথা শুনেছ, ইউসুফ জুলেখা কাব্য, এটা কে লিখেছিলেন? শাহ মোহাম্মদ সগির। জামি। শাহ মোহাম্মদ সগির। ওনাকে কে লিখতে বলছিলেন? সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। গিয়াসউদ্দিন আজম শাহ। সরি স্যার, আদম শাহ স্যার। গিয়াসউদ্দিন আজম শাহ লিখতে বলেছিলেন। তার লিখতে বলার একটা কারণ ছিল, সে কারণটা পরে আমরা শুনবো। এইবার আসো, মৌর্য শাসন সময়কালটা উল্লেখ করেছি। প্রথম শাসকটাকে চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য। এর সম্পর্কে ও সময় লেখা আছে, জাস্ট একবার রিডিং পড়ে যাবা, এটা নিয়ে তোমাদের গবেষণা করা। তার পুত্র আসলো, তার নাম কি? বিন্দুসার। তাহলে চন্দ্রগুপ্তের পরে আসলো বিন্দুসার। বিন্দুসার মারা যাওয়ার পর আসলো তার ছেলে অশোক। এই অশোক আসার পরে যেটা ঘটেছে সেটা হলো তোমার একটা যুদ্ধ, ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ, যেটা মানে সবাই জানে। এটা যুদ্ধটার নাম কলিঙ্গ কি? কলিঙ্গ কলিঙ্গ। যুদ্ধ। স্যার। এই কলিঙ্গটি এখন ভারতের কোথায়? স্যার জানি না স্যার। আচ্ছা, সব জানতে হবে এমন কোনো কথা নাই। আচ্ছা, এই দেখো, ওদের পরে আসলো গ্রিক, শক, পাহলক। এরা আসছিল এই সময় থেকে এই সময়। এদের সময় তুমি খুব বেশি কিছু আমাদের জানার দরকার হয় না, শুধু এইটুক জানবে যে গুপ্ত শাসন আমল, দেখো কত গুপ্ত শাসন আমল। 300 খ্রিস্টাব্দে চলে এসেছি আমরা, এখন আর খ্রিস্টপূর্ব নেই। 320 থেকে 605। এই গুপ্ত শাসনে প্রথম পাচ্ছি কাকে?
চন্দ্রগুপ্তকে। চন্দ্রগুপ্ত। এই চন্দ্রগুপ্ত মৃত্যুর পর তার ছেলে আসবে সমুদ্রগুপ্ত। এই সমুদ্রগুপ্ত সে মারা যাওয়ার পর আসবে তার পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অর্থাৎ দাদার ওই উপরটা হচ্ছে দাদা, সে আসবে। এদেরকে কি কি বলে ওখানে একবার পড়লেই তোমরা পেরে যাবে। আমি এটা দ্রুত শেয়ার, তোমাদের কিছু প্রশ্ন শুনবো, দেখে তোমরা কি কোনো প্রশ্ন করার। এটা হচ্ছে গৌড়রাজ, গৌড়রাজ্য। গৌড়রাজ্যের প্রতিষ্ঠা হলো রাজা শশাঙ্ক। উনি আমাদের বাংলার প্রথম স্বাধীন রাজা বলা হয়। এই 605 থেকে 637 পর্যন্ত তিনি স্বাধীনভাবে বাংলা শাসন করেছিলেন। এই জন্য তাকে বাংলার প্রথম স্বাধীন রাজা বলা হয়। এবং তিনি রাজধানী গড়ে তুলেছিলেন কর্ণ সুবর্ণ নামের একটা জায়গায়, যে কর্ণ সুবর্ণটা এখন মুর্শিদাবাদ জেলার রাঙামাটি নামের একটা জায়গা, সেখানে উনি রাজধানী গড়েছিলেন। আবার তোরা প্রাচীনকালে নেক্সট যে ক্লাস করবে সেই সময় তোমরা জনপদ সম্পর্কে পড়বে। প্রাচীন ভারতে আমাদের এই বাংলায় অনেকগুলো জনপদ ছিল না। আমাদের এই বাংলাদেশকে যদি আমরা বলি তাহলে কি বলবো, পুন্ড্র, বঙ্গ, সমতট, হরিকেল, চন্দ্রদ্বীপ, এগুলো বলবো না? জি স্যার। আমাদের বাংলাদেশের কথা বলছি। এগুলো ইকুয়াল টু 71 বাংলাদেশ কিনা? জি স্যার। জি স্যার। তাহলে আমি যদি বলি বঙ্গ যোগ পুন্ড্র যোগ বঙ্গ যোগ সমতট যোগ হরিকেল যোগ চন্দ্রদ্বীপ সমান সমান 71 সালে বাংলাদেশ। ওই যে সমান সমান হওয়াটা শুরু হয়েছে এই রাজা সাহেবের মাধ্যমে। তখন রাজা সাহেব রাজধানী উনি গৌড়ে নিয়ে গিয়ে সারা বাংলাকে দুটো প্রশাসনে ভাগ করেছিলেন, একটা হচ্ছে পুন্ড্র আর একটা হচ্ছে বঙ্গ। ওই সময় থেকে সমতট হরিকেল চন্দ্রদ্বীপ নামটা মুছে গেল। এভাবে আস্তে 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 কিভাবে এসে আমরা 71 বাংলাদেশ হচ্ছে সেটা তোমাকে আমি সেই সময় দেখাবো ধাপে ধাপে, তো ভালো লাগবে আশা করি। তারপরে দেখো, উনি মারা যাওয়ার পর 637 থেকে 750, 113 বছর কোনো শাসন ছিল না। এজন্য ব্যাপক অরাজকতা দেখা দিয়েছিল। এই অরাজক বাস্তবতাকে বলা হয় মাছর ন্যায়, মাছের সাথে তুলনা করা হয়। অর্থাৎ মাছের রাজ্যে যেমন এই থাকে, কি বলে যে বড় বড় মাছগুলো ছোট ছোট মাছ গিলে খায়। আর মানব সমাজে যখন শাসন থাকে না বা সুশাসন থাকে না, তখন যারা মাসেল ম্যান তারা দরিদ্র মানুষ বা অপেক্ষা দুর্বল মানুষের উপরে অত্যাচার নিপীড়ন চালায়। সেইটির সাথে মিলাইছে মাছর ন্যায়, মাছের সাথে আর কি। এরপরে দেখো পাল শাসন 750 খ্রিস্টাব্দে গোপাল পাল এসে এই মাচ্ছন্যের অবসান ঘটালো। পাল শাসন, পালরা সবচেয়ে প্রাচীনকালে 400 বছরের মতো তারা শাসন করেছে, সবচেয়ে বেশি সময়। এবং পালরা ছিল প্রথম বাঙালি জাতি, ওরা বাঙালি জাতির শাসক ছিল। আর ওদের পরে বাঙালি জাতির শাসন হচ্ছে 1971 খ্রিস্টাব্দে। পালরা গেছে, সেনরা এসছে, তারা বাঙালি ছিল না। সেনরা গেছে, তুর্কিরা এসছে, তারা বাঙালি ছিল না। তারা গেছে, পাঠানরা এসছে, তারা বাঙালি ছিল না। আফগানরা এসছে, তারা বাঙালি ছিল না। ব্রিটিশরা এসছে, তারা বাঙালি ছিল না। পাকিস্তান এসছে, তারা বাঙালি ছিল না। 1971 সালে 26 মার্চ প্রথম প্রহরে আজ থেকে বাংলাদেশ স্বাধীন বলেছিলেন যে জাতির পিতা, সেদিন থেকে এই দেশটি বাঙালিদের শাসনে এসছে। এই বাঙালির শাসন আর কখনোই বিলুপ্ত হবে না। যদিও আমাদের দেশে অনেকে বাঙালি পরিচয় দিতে কুণ্ঠিত হন, এই কুণ্ঠিত কেন হন আমি বুঝি না। কারণ বাঙালি জাতির সাথে আমার বাংলাদেশি জাতীয়তাবাদের কোনো বিরোধ নাই, আমার ধর্মীয় সংস্কৃতির সাথে কোনো বিরোধ নাই। আমি অ্যাট এ টাইম বাঙালি, আমি বাংলাদেশি, আমি একজন মুসলমান, আমি একটা রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি, আমার একটা আদর্শিক জাতীয়তাবাদ আছে, আমি বিশ্বকে ভালোবাসি, বিশ্ব জাতীয়তাবাদ আছে। একজন মানুষ অনেকগুলো জাতীয়তাবাদ ধারণ করে,
আরো যদি একেবারে তুমি ইসে চলে যাও তো পরিবার, এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র জাতীয়তাবাদ, সবচেয়ে ছোট একটা পারিবারিক জাতীয়তাবাদ। তো পরিবারের ঐক্য, পরিবারের ভালোবাসা, স্বামী, স্ত্রী, সন্তান, বাবা, দাদা, দাদি, এটা একটা পরিবার। তোমরা যারা আজকে ঢাকায় আসো, কার বাড়ি কোথায় আমি জানি না। যেমন কি বলে সিপাত, তোমার বাড়ি কোথায়? স্যার জামালপুর। জামালপুরের আর কেউ আসো নাকি? বা আরেকজন বলো, তোমার বাড়ি কোথায়? আচ্ছা, আমার বাড়ি ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও। আচ্ছা, তোমার বাড়ি ঠাকুরগাঁও, ওর বাড়ি জামালপুর। বাংলা ঢাকায় দেখো তো, তোমার কি মনে হচ্ছে যে ও তোমার থেকে খুব দূরে, না স্যার। নিকটের না? জি স্যার। আবার তোমার সাথে ঠাকুরগাঁও, তোমার যে মানে উপজেলায়, তার থেকে 20 কিলোমিটার দূরে, ওখানে জীবনে তার সাথে দেখা হয়নি, ঢাকায় এসে শুনলা ওর বাড়ি ঠাকুরগাঁয়ে, সে তো ওর ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাবে না? জি স্যার। এটাও জাতীয়তাবাদ। আবার তুমি দেশ থেকে বিদেশে যাও, এই যে আমার কন্যা, আমার জামাই, আমার নাতি, ওরা আমেরিকায় থাকে। বাঙালিরা সেদিন ওদের এক বন্ধু মেয়েটা আহ বোধহয় 2 ঘন্টা বিমান জার্নি করে ও এসছে, অরুণাদের কাছে এসছে। 7 দিন তারা বেড়ালো, সে বেড়ালো, তার স্বামী আসেনি। এই যে দেখো যে তার ঢাকা বাংলাদেশে যে কোন কোন জেলা তা যায় না, কিন্তু ওখানে তারা এতটাই ঘনিষ্ঠ, না দেখলে ভাল লাগে না। তো যাক, যেটা বলছিলাম সেটা হলো জাতির একটা টান থাকে, পরিবারের টান থাকে, গ্রামের টান থাকে। আমি যেমন আমার গ্রামে, আমার মনে হয় সেই গ্রামের মাটির গন্ধ এখন আমার গায়ে লেগে আছে। আমি 24 বছর পর 2002 সালে গিয়েছিলাম আমার মার ওই শেষ অনুষ্ঠান, জিয়াফত বলি বাংলা আমরা, সে জিয়াফতে গেছিলাম। তারপর আমি 2026 সালে 22 জানুয়ারি গেলাম। আমি চিনতে পারিনি, আমি অভিভূত হয়েছি যে আমার কোন গ্রামটা এখন কি হয়ে গেছে, কি চেঞ্জ হয়ে গেছে। যে মানুষগুলো আমাকে হয়তো ছোটকালে দেখেছে, এখন দেখে চিনতেছে না। আবার কি কেউ ভাবতেছে যে ইনি কি সেই ফারুক ভাই, ইনি কি সেই ফারুক মামা। কেউ এসে জড়িয়ে ধরছে, কেউ বুঝতেছে এই যে হ্যাঁ ইনি সেই ফারুক। হ্যাঁ, তো খুব ভালো লাগলো। বেশিক্ষণ থাকতে পারিনি, আহ ভালো লেগেছে। এই যে এটাও জাতীয়তাবাদ, যা ওই গ্রামে যাওয়ার পরে মনে হলো আমার গোলাম মামা, একেবারে অশিক্ষিত একটা মানুষ, যিনি ছোটকালে আমাকে ঘাড়ে করে নিয়ে ঘুরে বেড়িয়েছেন। আমি দৌড়ায় গোলাম মামারে দেখতে গেছি, যাই দেখি উনি অসুস্থ, শুনেছি অসুস্থ। যে মানুষটা গেলে আমাকে জড়িয়ে ধরতো, বাবা তুই কেমন আছিস, বৌমা কেমন আছে, নাতিরা কেমন আছে। সে মানুষটা এখন অসুস্থ, আমাকে চিনতে পেরেছে কিন্তু কথা বলতে পারেনি। আমারও খুব কষ্ট লাগলো আর কি। এটাও জাতীয়তাবাদ। অর্থাৎ জাতীয়তাবাদ নাই এমন কোন জায়গা নেই, যেখানেই ভালোবাসা, যেখানেই মায়া মমতা, যেখানেই ঐক্য, সেখানেই জাতীয়তাবাদ। কেন এটাকে আমরা এটা মানি না, ওইটা মানবো, ওইটা নইলে এটা না, এইটা মানলে ওইটা খারিজ হয়ে যাবে, এইটা খারিজ হয়ে যাবে, এই ধরনের আজে বাজে কথা বলতে হবে কি জন্য আমরা? তো যাক, আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তারপর দেখা আসলো সেন শাসন। 1204 খ্রিস্টাব্দে সেই তুর্কি জাতির একজন সৈনিক ইকতারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, সেন বংশের শেষ শাসক লক্ষণ সেনকে 17টি ঘোড়া এনে অতর্কিতে আক্রমণ করলে তিনি পালিয়ে চলে আসেন বিক্রমপুরে। আর এর মধ্য দিয়ে বখতিয়ার খলজি বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। ওইটা হয়ে যাবে আমাদের মধ্যযুগ। তো এগুলো সব ডিটেলস তথ্যগুলো তোমাদের ওখানে দেওয়া আছে, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, ওইটা ক্লাসটা শেষ হলেই। তোরা বলো, যদি কেউ কোনো কোশ্চেন করতে চাও করো। স্যার ওই যে কলিঙ্গ তোমার যুদ্ধ বলছিলেন স্যার, কলিঙ্গটা স্যার আসলে এটা কলিঙ্গটা হচ্ছে বর্তমান তোমার আমাদের ভারতবর্ষের সেই জায়গাটা, সেটা হলো তোমার উড়িষ্যা এবং মাদ্রাজ। উড়িষ্যা এবং মাদ্রাজ নিয়ে তৎকালীন সময় নাম ছিল কলিঙ্গ। এটা তোমরা একটু করে পড়ে সব তথ্যগুলো পেয়ে যাবে, এর বাইরে কিছু জিজ্ঞেস করো।
স্যার গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কিছু কিছু বইয়ে আমি শ্রীগুপ্ত পেয়েছি, আবার কিছু কিছু জায়গায় চন্দ্রগুপ্ত পেয়েছি। সেক্ষেত্রে স্যার কোনটা কারেক্ট হবে এই বিষয়ে যদি একটু বলবেন। কিসের কিসের? স্যার গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত পাইছো, আর শ্রীগুপ্ত। ওটা ওটা ছিল ছোট্ট একটা রাজ্যের। ওটা পাবে, এখানে পাবে, এখানে পাবে প্রকৃত। আর ওটা ছিল একটা রাজ্যের, আর উনি হচ্ছেন পুরো ভারতবর্ষের, একটু পার্থক্য। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, কেটে দিছো? আচ্ছা, তাহলে তোমাদের সাথে শুক্রবার রাত 9টায় দেখা হচ্ছে। তো আমি যেগুলো বললাম, যারা ভর্তি হয়নি তারা ভর্তি হবে, আর না হলে অন্তত আমাকে ফোন করে তোমার সময় নিয়ে নিও, কোনো অসুবিধা নেই। তো ভালো থেকো, খুদা হাফেজ। ওকে স্যার, আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। স্যার। আদাব স্যার। আদাব, আদাব।